বারবার পাত্রপক্ষের না না শুনে আমি তো ক্লান্ত হয়ে গেছি। এই কালো পেতনি, এবার ঠুসে ঠুসে ভালো করে মুখে মেকআপ লাগা, যাতে পাত্রপক্ষ তোর এই কালো পেতনির রং বুঝতে না পারে। কানে গেছে? নিজের মায়ের এই কথা শুনে কাজল খুবই কষ্ট পায় আর আয়নার দিকে তাকিয়ে বলে, আমার এই কালো গায়ের রঙের জন্য আমাকে কেউ পছন্দ করেনি, তবে আজকেই বা কেন করবে? কাজল মন খারাপ করে আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছিল ঠিকই, কিন্তু লোকেদের কাছ থেকে বাজে কথা শুনতে শুনতে এখন যেন তার আর মেকআপ করার ইচ্ছাটাও নেই। এরপর সে মুখে একটু ক্রিম মেখে আর খুবই সাদামাটা একটা জামা পরে পাত্রপক্ষের কাছে যায়। কিন্তু শ্যামলা কাজলকে দেখে ছেলের মা বলল, হায় হায় ভগবান, এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে ওকে কয়লা খনি থেকে তুলে এনেছে। না না বাবা, আমার ছেলের সঙ্গে ওর বিয়ে একদম দেব না। ক্ষমা করবেন দিদি, কিন্তু মানুষের কালো বা ফর্সা গায়ের রঙে কি বা যায় আসে, তার মনটা ভালো হওয়া দরকার। আমার মেয়ে খুবই সংস্কারী, ও যে বাড়িতেই যাবে সবাই ওর সংস্কারের গুণগান গাইবে। হ্যাঁ দিদি। সুষমার এই কথা শুনে কাজলকে দেখতে আসা সুমিত বলল, না না মা, এই কালটুটাকে আমি বিয়ে করতে পারবো না। ওকে দেখলে তো আমার সব বন্ধুরা ভয় পালিয়ে যাবে। আর সংস্কার নিয়ে আমি কি করব? গরম ভাতে আচার বানিয়ে খাবো নাকি? না বাবা, এই কালো পেতনিটার সঙ্গে তোর বিয়ে দেবই না, চল উঠি। এই বলে পাত্রপক্ষ সেখান থেকে চলে যায়। নিজের এত অপমান শুনে কাজল সহ্য করতে না পেরে খুব কাঁদে আর সেখান থেকে উঠে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়। আমি জানতাম ওই কালো পেতনিকে কেউ পছন্দ করবে না। শোনো, আমি কিন্তু এবার ক্লান্ত হয়ে গেছি। ভগবান জানে ওই কালো পেতনি কিভাবে এই পরিবারে জন্ম নিল। এই সুষমা, সত্যি করে বলো তো, তুমি কোথায় হ্যাঙ্কি ব্যাঙ্কি করে এসেছিলে? আমার তো তোমার ওপরই সন্দেহ হচ্ছে। নালে এই কালো মেয়েটা জন্মাতো? তোমার লজ্জা করে না? তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো। জানি না ওই কালো পেতনির জন্য আমাকে আর কি কি শুনতে হবে। না, অনেক হয়েছে, এবার অনিরুদ্ধই পারবে এই সমস্যার সমাধান করতে। এই বলে সুষমা তার ছেলে অনিরুদ্ধকে ফোন করে, যে কানাডাতে খুব বড় একটা কোম্পানিতে চাকরি করত। কি হয়েছে মা, তুমি এখন ফোন করলে? তুমি জানো না আমি এখন অফিসে থাকি? আরে বাবু, তুই তো কানাডাতে গিয়ে খুব হাওয়া খাচ্ছিস, আর এদিকে আমার ঘাড়ের উপরের ওই বোঝাটার কি হবে? কেন মা, তোমার আবার কিসের বোঝা? তোমাকে তো প্রতি মাসে আমি ঠিকঠাক টাকাই পাঠাচ্ছি, তাহলে আবার কিসের সমস্যা? তোর ওই কালো পেতনি বোনটাকে ওরকম কালো গায়ের রঙের জন্য কোনো ছেলেই বিয়ে করতে চাইছে না। আমি আর পারছি না। এবার তুই বাড়িতে না এলে ওই পেতনিটাকে আমি ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেব। ছেলেকে ধমক দিয়ে সুষমা ফোন কেটে দেয়। কিন্তু অনিরুদ্ধ তো ভীষণই ভাবনায় পড়ে যায় আর সে তাড়াতাড়ি ফোন করে নিজের আর তার বউ মায়নার টিকিট কেটে বাড়ি চলে আসে, যা দেখে সুষমা খুবই খুশি হয়। আরে আমার নয়নের মণি, আমার বংশের প্রদীপ, আমার ছেলে, এই মায়ের মনটা তোকে দেখার জন্য সেই কবে থেকে ছটপট করেই যাচ্ছে। আয় বাবা আয়। এরপর সুষমা ছেলেকে জড়িয়ে ধরে আর নিজের বিদেশি বৌমাকে দেখে বলে, আরে বাহ, এইবার তো আমার বিদেশি বৌমাও এসেছে। নমস্কার মা, আপনি কেমন আছেন? আমি ঠিক আছি বৌমা, খুব কমজোরি লাগছে তোমাকে। কোনো ব্যাপার না, এবার দেশি ঘিয়ের পরোটা খাইয়ে তোমাকে মোটা করে দেব, কেমন? যেখানে পরিবারের সবাই খুব হাসি খুশি হয়ে কথা বলছিল, সেখানে বেচারি কাজল ঘরে বসে যখন নিজের কপালকে দোষারোপ করছিল, তখনই সেখানে তার বিদেশি বৌদি মায়না গিয়ে বলল, খেতে খেতে নিজের অবস্থা এ কি করেছ কাজল? তোমার মুখটা একদম দুঃখিয়ে গিয়েছে। দুঃখিয়ে না বৌদি, শুকিয়ে গিয়েছে। আমার মুখটা শুকিয়ে গিয়েছে। তুমি এটাই বলতে চাইছো তো? ইয়েস কাজল। বৌদি, তোমাকে ছাড়া এই বাড়িতে আমাকে আর কেউ ভালোবাসে না। তুমি তো সবসময় এই বাড়িতে থাকো না, তোমার কথা খুব মনে পড়ে। আগের বারের মতো এবারও পাত্রপক্ষ আমার গায়ের রং দেখে আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই বলে বেচারি কাজল ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলে মায়না তাকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ওয়ারি কাজল, আমি চলে এসেছি না, এবার সব ঠিক করে দেব। চলো বাইরে চলো। এই বলে মায়না কাজলকে বাইরে নিয়ে এলে অনিরুদ্ধ তার শ্যামলা রঙের বোনকে দেখে খুবই রেগে যায়। এরপর মায়না তার সুটকেস খুলে কাজলের জন্য আনা উপহার তাকে দেয়, যা দেখে কাজল খুবই খুশি হয়। এরপর বেশ কিছুদিন অনিরুদ্ধ আর মায়না ওই বাড়িতেই ছিল, আর কাজলের মন ভালো করার জন্য মায়া কাজলকে নিয়ে শপিংয়ে যাচ্ছিল। শাশুড়ি মা, আমি কাজলকে নিয়ে একটু শপিংয়ে যাচ্ছি, আমাদের আসতে একটু লেট হবে।
এরপর মায়না কাজলকে নিয়ে শপিং মলে গিয়ে তাকে ফ্যাশনেবল আর ডিজাইনার জামা কিনে দেয়। কিন্তু বৌদি, এই জামাটা তো খুবই ছোট, আমার পাশের বাড়ির ছোট্ট মুন্নিও তো এর থেকে বড় জামা পরে। ওফো কাজল, এইটাকে শর্ট ড্রেস বলে, নাও গো অ্যান্ড ওয়্যার ইট। আর কিছুক্ষণ পর কাজল ট্রায়াল রুম থেকে সেই শর্ট ড্রেসটা পরে বাইরে আসে, যেটাতে সে খুবই সুন্দর লাগছিল। কিন্তু এমন ড্রেসের উপর কাজলের চুলটা একদমই মানাচ্ছিল না। তাই মায়না কাজলকে একটি ভালো পার্লারে নিয়ে গিয়ে তার চুল কাটিয়ে দেয়, সেই সঙ্গে ফেসিয়াল ব্লিচ সবই করিয়ে দেয়, যার পরে কাজলকে খুবই সুন্দর লাগছিল। কাজল, দেখো তোমাকে কি সুন্দর লাগছে, গায়ের রঙে কিছু এসে যায় না, আমরা যেমন তেমনটাকে আরো ভালো করে পরিচর্যা করা উচিত। সেদিন মায়নার কথা শুনে কাজল সবটা বুঝতে পেরে সেদিনের পর থেকে নিজেকে সম্পূর্ণ বদলিয়ে ফেলে। এখন কাজল তার রূপচর্চার খুবই খেয়াল রাখে। তারপর একদিন মায়না আর অনিরুদ্ধ যখন একটি পার্টিতে যাচ্ছিল, তখন মায়না কাজলকে জোর করেই সেই পার্টিতে নিয়ে যায়। কাজল খুব সুন্দর করে রেডি হয়ে পার্টিতে গিয়েছিল, আর সেখানেই একটি ধনী পরিবারের ছেলে মোহিত কাজলকে দেখে পছন্দ করে। আর আমি এই শহরের এক প্রমোটারের ছেলে, আর আপনার এই ডার্ক স্কিন আর মডার্ন লুক দেখে আমি আপনার প্রেমে পড়েছি। আপনি কি আমায় বিয়ে করবেন? আমি আপনাকে রানী করে রাখবো। কাজল এই প্রপোজালে হ্যাঁ বলে দেয়, আর 2 দিন বাদে মোহিত তার মাকে সঙ্গে নিয়ে কাজলের বাড়ি এসে বিয়ের কথা পাকা করে ফেলে। আর কিছুদিন বাদেই কাজলের বিয়ের দিন তার বৌদি মায়না তাকে খুবই সুন্দর করে তৈরি করে, আর কাজলের মুখে একটি নজর টিকা লাগিয়ে চোখে জল নিয়ে কাজলকে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে কাজল, কারো নজর না লাগে। কাজলের জন্য বাইরের দেশ থেকে আসা একটি মেয়ের এমন ভালোবাসা দেখে পরিবারের সকলের চোখে জল চলে আসে, আর তারা তাদের ভুলটা বুঝতে পারে তারা কাজলের সঙ্গে কত খারাপ ব্যবহার করেছিল। তাই সকলেই কাজলের কাছে ক্ষমা চায়। সুষমার 3 ছেলে ছিল, বিবেক, রোহিত আর আনসুল। আর 3 ভাইয়ের একমাত্র বোন ছিল অনামিকা, যাকে দেখতে খুবই সুন্দর ছিল। আর মেয়েকে এমন সুন্দরী দেখে সুষমার খুবই অহংকার হতো। একদিন সে তার মেয়ের ছবি দেখে বলে, বাবা, আমার মেয়েটা কি সুন্দর, কারো যেন নজর না লাগে। থু 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 থু, আমি আমার 3 ছেলের জন্য এমন ফর্সা আর সুন্দর বৌমা নিয়ে আসবো, যাতে আমার বংশের প্রদীপেরাও সুন্দর হয়, খুব সুন্দর। কিন্তু বিবেক, রোহিত আর আনসুল তো অন্য কিছুই ভাবছিল। আমি জানি দাদা, মা কখনোই আমাদের বিয়ের জন্য রাজি হবেন না। হ্যাঁ রে ভাই, সে তো তুই ঠিকই বলছিস, তবে আমাদের কাছে একটাই রাস্তা আছে। আর পরের দিনে 3 ভাই নিজেদের পছন্দ করা মেয়ের সঙ্গে বিয়ে করে আসে, যাদের মধ্যে বড় বউ ছিল রাধিকা, মেজ বউ সোনালি আর ছোট বৌমা ছিল রিনা। কিন্তু 3 বৌমাকে দেখে সুষমা তো একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, কারণ তার 3 বৌমারই গায়ের রং ছিল কালো। তোদের 3 ছেলেকে আমি কি কষ্ট করে এই জন্যে মানুষ করেছি যে তোরা মায়ের স্বপ্নকে ভেঙে চুরচুর করে দিবি? আরে অন্তত আমাদের পরিবার আর সমাজের কথা তো ভাববি। সারা পৃথিবীতে এই কালো পেতনিগুলোকেই তোরা পেলি। মা, ওরা আমাদের বউ, এই ঘরের লক্ষ্মী, তাই তুমি ওদের আপন করে নাও মা, নাহলে কিন্তু আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এই 3 জনকে মেনে না নিলে আমার ছেলেরা আমাকে ছেড়ে চলে যাবে। আর এটা মনে করেই সুষমা 3 বৌমাকে মেনে নিয়ে তাদের গৃহপ্রবেশ করায়। আর পরের দিন থেকেই 3টে বৌমাকে সুন্দর করে বাড়ির দায়িত্ব নিতে দেখে সুষমা খুবই খুশি হয়। বৌমারা শাশুড়িকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়ালে, তোমাদের 3 জনের গায়ের রং কালো ঠিকই, কিন্তু হাতের রান্না তো খুবই সুন্দর। সুষমার কথা বলতে বলতে কলিং বেল বাজলে ছোট বৌমা রিনা গিয়ে দরজা খোলে আর বলে, আপনি কে? অনামিকা হাতে 3টে উপহার নিয়ে দাঁড়িয়েছিল, আর কালো গায়ের রঙের রিনাকে দেখে অনামিকা বলে, মনে হচ্ছে মা বাড়িতে মেড রেখেছে। আচ্ছা শোনো, তাড়াতাড়ি গিয়ে আমার মা আর বৌদিদের ডেকে আনো। রিনা ভিতরে গিয়ে সুষমাকে ডেকে আনলে, আরে অনামিকা, হঠাৎ তুই? যদি আগে থেকে জানাতিস তুই আজকে বাড়ি আসবি তো ভাইদেরকে পাঠিয়ে দিতাম তোকে পিক করার জন্য। আচ্ছা, তোর বৌদিদের সঙ্গে আলাপ কর। এটা তোর বড় বৌদি রাধিকা, এটা মেজ বৌদি সোনালি, আর এটা ছোট বৌদি রিনা। আর কথা শুনেই অনামিকার হাত থেকে সমস্ত গিফট নিচে পড়ে যায়। এটা তুমি কি বলছো মা? বাড়ির কাজের মহিলার মতো দেখতে এরা আমার বৌদি? দাদাদের পছন্দ কবে থেকে এত খারাপ হয়ে গেল? এদের দেখে তো মনে হচ্ছে এদেরকে যেন ছোটবেলায় রোদে শুকাতে দেওয়া হয়েছিল।
ছি, আমার তো বলতেই লজ্জা করছে, এরা আমার বৌদি। মুখ সামলিয়ে কথা বল অনামিকা, এখন এরা তোর বৌদি হয়। বৌদি না ছাই, আমাদের মতো সুন্দরীদের পাশে দাঁড়ানোর যোগ্যতাই ওদের নেই। হ্যাঁ, এদেরকে তো আমি বাড়ির কাজের লোকও রাখবো না। এই বলে অনামিকা রাগ করে সেখান থেকে চলে যায়। আর অনামিকার কথা শুনে 3 বউই কেঁদে ফেলে। আর পরের দিন রাধিকা যখন তার ননদের ঘরে ঝাড় দিচ্ছিল, তখন অনামিকা ইচ্ছা করে রাধিকাকে পা বাঁধিয়ে ফেলে দেয়। আর প্রথমে জোরে জোরে হেসে তারপর রাগ করে বলে, এই কালো ভূত, কেন নাটক করে কাঁদছিস বলতো? চল তাড়াতাড়ি ওঠ আর আমার ঘরটা পরিষ্কার কর। আর এই যে সোনালি, তাড়াতাড়ি গিয়ে আমার জন্য রান্না করে আনো। আর রিনা বৌদি, আমার একটু ম্যাসাজ করে দাও। আর ফর্সা ননদ তার 3 বৌদির উপর এভাবেই হুকুম চালাতো আর তাদের উপর বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করত। কিন্তু 3 বৌমা এসবের কোনো প্রতিবাদই করত না। আর এভাবেই কিছু সময় কাটার পর 3 বৌমাই একই সঙ্গে গর্ভবতী হয়। আর ঠিক 9 মাস পর 3 জনেই শ্যামলা রঙের পুত্র সন্তানের জন্ম দেয়। আর একদিন যখন সুষমা হরিনাম শুনতে গিয়েছিল, তখন অনামিকা তার বন্ধুদেরকে বাড়িতে ডেকে পার্টি করে। ওয়াও ইয়ার, তোর পার্টিতে দারুণ মজা আসছে। হ্যাঁ, সে তো তুই ঠিকই বললি, কিন্তু তোর এই কালো বৌদিরা আমাদের জন্য স্ন্যাক্সে কি বানিয়েছে? আমরা কি কিছু খেতে পাবো নাকি খালি পেটেই বসে থাকতে হবে? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া বৌদি, আরে কোথায় মরে গেলে সব? আমাদেরকে কিছু খেতেও দেবে নাকি এভাবে খালি পেটেই মেরে ফেলবে? হ্যাঁ দিদি, এক্ষুনি আনছি। দিদি, আমাদের বাচ্চারা কাঁদছে, তুমি ওদেরকে একটু ধরো, আমরা ততক্ষণে গরম গরম স্ন্যাক্স আনছি। আচ্ছা ঠিক আছে, দাও। অনামিকা আর তার বন্ধুরা কিছুক্ষণ বাচ্চাদেরকে সামলালেও একটু পর অধৈর্য হয়ে গিয়ে বলে, উফ, এই কালো বাচ্চাগুলো তো কেঁদেই চলেছে। এদেরকে এভাবে নিয়ে রাখলে আমার পার্টিটাই পুরো সর্বনাশ করে দেবে। এদেরকে ঘরের মধ্যে ফেলে দিয়ে আসি। দিদি, আমাদের বাচ্চারা কোথায়? দেখছি না তো কোথাও। ঘরে আছে ওরা, আমাদেরকে ডিস্টার্ব করছিল তাই ঘরে রেখে এসেছি। এরপর সোনালি ঘরে গিয়ে দেখে সেখানে কোনো বাচ্চাই নেই। এরপর বাথরুম থেকে 3টে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেয়ে সোনালি বাথরুমে গিয়ে দেখে যে 3টে বাচ্চাই বাথট্যাবে ডুবে রয়েছে। আর বাচ্চাদের শরীরের ভিতরে জল ঢুকে যাওয়াতে তারা অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে সুষমা আর 3 ছেলে এসে তাড়াতাড়ি বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেলে, ভালো হয়েছে যে আপনি বাচ্চাদেরকে সঠিক সময় নিয়ে এসেছেন। ওদের লাঞ্চ অব্দি জল ঢুকে গিয়েছিল, আরো বেশিক্ষণ দেরি হয়ে গেলে ওদের মৃত্যু অনিবার্য ছিল। দেখলে তো দিদি, আজকে তোমার জন্য আমাদের বাচ্চাদের এই অবস্থা। আরে রাগ থাকলে তো আমাদের উপরই সেটা বার করতে, বাচ্চাদের সাথে কেন? তুমি বলেছিলে বলে আমরা আমাদের বাচ্চাদের ছেড়ে তোমাদের জন্য খাবার করতে গেছিলাম, আর তুমি এমন করলে। অনামিকা, আজ তোর জন্য আমাদের বাচ্চাদের প্রাণও যেতে পারতো, তুই এটা কি করলি? আরে কিছু তো লজ্জাবোধ কর তুই। ওই 3টে বাচ্চা, তুই একমাত্র পিসি, এটুকু তো মনে রাখ। বোন, তোর আমাদের কালো বউ আর আমাদের বাচ্চাদের থেকে খুব প্রবলেম না? ঠিক আছে, আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না দাদা বৌদি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। এখন আমি বুঝতে পেরেছি মানুষের গায়ের রং না, তার মনটাই আসল। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এরপর 3 বউই তাদের সুন্দরী ননদকে ক্ষমা করে দেয়। আর কিছুদিন পর বাচ্চারা সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে সুন্দরী ননদ বৌদিদের সঙ্গে হাসি খুশিতেই থাকতে লাগলো। Thanks for watching.